নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। নিজস্ব ভাষার হরফ না থাকায় অন্যান্য ভাষার হরফে নিজেদের সংস্কৃতি ও গল্প কথা লিপিবদ্ধ করে সংরক্ষণের জন্য টোটো জনজাতির সদস্যদের পরামর্শ দিলেন দলিত সাহিত্য একাডেমির সদস্য বিজয়চন্দ্র বর্মন। প্রভু যিশুর জন্মদিনের প্রাক্কালে আলোয় সাজছে শহর, ক্যারলে মুখরিত চার্চ এলাকা। নিজেদের হরফ না থাকায় অন্য ভাষার হরফ নিয়ে টোটোদের নিজেদের নিজস্ব কথা লিপিবদ্ধ করার পরামর্শ দিলেন দলিত সাহিত্য একাডেমির সদস্য বিজয়চন্দ্র বর্মন। বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষার মাধ্যমে টোটোদের নিজেদের কথ্য ভাষার লিখিত রূপ দেওয়ার পরামর্শ দিলেন দলিত সাহিত্য একাডেমির সদস্য বিজয়চন্দ্র বর্মন। রবিবার সস্ত্রীক টোটোপাড়া পরিদর্শন করেন বিজয়বাবু। সেখানকার এক হোমস্টেতে বসে টোটো কল্যাণ সমিতির সম্পাদক বকুল টোটো, ভবেশ টোটো ও জনজাতির কাইজি ইন্দ্রজিৎ টোটোর সাথে টোটোদের একাধিক সমস্যা নিয়ে আলোচনা করেন বিজয়বাবু। এর পাশাপাশি টোটোপাড়ার একাংশ ঘুরেও দেখেন তিনি। এদিন আলোচনা চলাকালীন টোটোদের সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের ওপর জোর দেন তারা। টোটোদের নিজস্ব কোনো হরফ না থাকায় তাদের বাংলা, হিন্দি বা ইংরেজি হরফ ব্যবহার করে নিজেদের কাহিনী, উপকথা সহ যাবতীয় কিছু লিপিবদ্ধ করার পরামর্শ দিলেন বিজয়বাবু। এখানে মূলত আমি এসেছি, প্রথমবার এলাম আমি। আমরা শুধু পেপারে দেখি, বইতে দেখি টোটো সমাজের কথা। তা আমার ইচ্ছে হয়েছে যে না, একবার আমি বাস্তব ক্ষেত্রে যাই, যদি প্র্যাকটিক্যালি আমি দেখি এদের জীবনচর্চা, জীবনযাত্রা এবং কেমন পরিবেশে ওরা তাদের জীবিকা নির্বাহ করে বা শিক্ষার দিকে কতটা তারা এগিয়ে গেছে, এই বিষয়গুলি জানার জন্য আমি মূলত এসেছি। এখানে বকুলবাবুর সঙ্গে অনেকদিন থেকে পরিচয় আছে, ভবেশ বাবুর সঙ্গেও পরিচয় আছে, আর নতুন করে আজকে যাকে সঙ্গে পেলাম তিনি ইন্দ্রজিৎ টোটো, তিনি এখানকার সমাজপতি। তাকে কেন্দ্র করেই এখানকার যেমন পুজো অর্চনা বা বিবাহ শাদী হয় সেগুলো উনি দেখাশোনা করেন। তার সঙ্গেও কিছু কথা বলছি। উনি যে অ্যাডভাইসগুলো দিয়েছেন বা যে গাইড দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্স আমরা দেব এবং আমাদের বন্ধু বান্ধবদের আমরা আলোচনা করব এবং লেখালেখি কিভাবে করতে হয় আমরা। আপনাদের তো এমনি কোনো রকম ম্যানুস্ক্রিপ্ট বা কোনো কিছু নেই, কিন্তু যে গল্প বা অন্যান্য যা আছে সেগুলো কি কালেক্টেড কিছু আছে আপনাদের পুরনো? আমাদের আছে না, আমাদের মধ্যে এখন লেখক বলে পরিচিত যিনি, উনি ধনরাম টোটো আছেন একজন, আর একজন আছে সত্যজিৎ টোটো। ইনারা ছোট ছোট কোনো সময় গল্প টল্প লেখেন। লেখক বলতে এই দুজনের নামটাই আমরা বিশেষ করে পাই। তো কবিতা কিছু লেখেন। তারা কি সে টোটোদের উপরে লেখে? টোটোদের উপরে লেখেন, টোটোদের উপরে। জলপাইগুড়িতেও বাদাম বিক্রেতার অভিনব গান চলছে, আর সেই গান শুনিয়ে বাদাম বিক্রি বেড়েছে প্রায় 10 গুণ। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের জনপ্রিয় গানের পর জলপাইগুড়ি শহরেও বাড়ছে বাদাম বিক্রেতাদের কদর। ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান ভাইরাল হয়ে তার বাদাম শতগুণ বিক্রি বেড়েছে, জনপ্রিয়তাও লাভ করেছে। এবার সেই পথেই নেমেছেন জলপাইগুড়ির এক বাদাম বিক্রেতা। তবে কাঁচা বাদামের গান না গেয়ে তিনি ভাজা বাদামের গান শুরু করে বিক্রি করছেন তার বাদাম। ফলে তার দোকানেও বিক্রি অনেকটাই বেশি শুরু হয়েছে বলে জানিয়েছেন সেই বাদাম বিক্রেতা গুরুপদ সরকার। তার বাড়ি ধাপগঞ্জে। আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি ধাপগঞ্জ। দাদা, এই যে আপনি আগে কি বাদাম বিক্রি করতেন? আমি এই 2 বছর রানিং হলো আমি ব্যবসা করি। এই যে একটা তো কাঁচা বাদামের গান, কাঁচা বাদাম গানের থেকে শুরু আমার ভাজা বাদাম। কেন কাঁচা বাদামটা তো মানুষে খায় না, কিন্তু যে বেচারা গানটা তৈরি করছেন সে কাঁচা বাদামের থেকে তৈরি করেছেন, কিন্তু কাঁচা বাদামটা শুরু পাক
এখন আমার এই গান চলে গেছে ভাজা বাদাম। ভাজা বাদামই সবাই খাবেন, সবাই খায়। কাঁচা বাদামটা আনার পর হয়তো ভাই যে একটু বিক্রি হয় এটা। এই আপনি যে এখন গান করছেন, হ্যাঁ। লোক কি বাড়ছে দেখা যাচ্ছে? হ্যাঁ, লোক বাড়ছে, লোকে নিচ্ছে, আনন্দ পাচ্ছে, আনন্দ উপলব্ধি হচ্ছে। যারা নাকি আমার মতো বাদাম বিক্রি করেন তারাও আনন্দ পাবে, তারাও 2 পয়সা রোজগার করবে, এই বাদামের থেকে রোজগার হবে। কেন কাঁচা বাদাম বিক্রি করবে না, কাঁচা বাদাম যেরকম আমার মতো লোকের আনবে তারা আইনে বিক্রি করবে ভাজা বাদামটাকে। এই ভাজা বাদামের উপলব্ধি হবে। আপনার তাহলে বিক্রি বেড়েছে? হ্যাঁ, আমার একটু বিক্রি বেড়েছে। সবার মুখে শুনতে পাচ্ছি যে না কাঁচা বাদামের গান, তার বিনিময়ে আমিও শুরু করে দিচ্ছি আপনি কি ভাজা গান বাদামের শুরু থেকে। হ্যাঁ, আপনি কি গান শুরু করছেন? আমি এই যে ভাজা বাদামের গানটা শুরু করলাম, এইটাই। সবাই শুনছে আসছে? হ্যাঁ, শুনছে, সবাই শুনছে। আরও হয়তো রিপোর্টার আইসে আমার কাছ থেকে নিয়ে গেছে। দেখুন, প্রতিভা তো বিভিন্নভাবে প্রস্ফুটিত হয়। তো উনি বাদাম বিক্রি করতে করতে বাদাম কিভাবে বেশি বিক্রি করা যায়, সংসার কিভাবে মেনটেন করা যায়, তার চিন্তা ভাবনা করতে করতে উনি একটা ওনার মাথার থেকে একটা বুদ্ধি বেরিয়েছে যে না, বাদামটা যদি বিক্রি বেশি হয় তাহলে হয়তো আমার সংসারটা, পরিবারটা, আমার পরিবারটাকে আরও 2 মুঠো ভাত বেশি দিতে পারবো বা খাওয়ার যোগানটা দিতে পারবো। কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলায় এটা খুব এখনও সেই প্রতিভা বের হয়নি। এখন তারা চিন্তা ভাবনা হয়তো নিশ্চয়ই করবে, এবং আমরাও যারা সামাজিক সংগঠনগুলো আছে তারাও চেষ্টা করব যে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি না, আমরা চেষ্টা করবো আর কি। কারণ প্রতিভা কিন্তু কার মানে কখন কার প্রতিভা প্রস্ফুটিত হবে বলা মুশকিল, কিন্তু বলাও যারা বেরিয়ে যেতে পারে। অনেক প্রতিভা তো জলপাইগুড়ির থেকে আজকে বের হয়ে মানে পাওয়া গেছে আর কি। যেমন আমাদের টলিউডে এখন বলা যায় বিখ্যাত নায়িকা মিমি চক্রবর্তী, আমাদের পান্ডাপাড়ায় বাড়ি। প্রতিভা কখন কোথার থেকে আসবে বলা মুশকিল। ওনাদের দিয়ে তাচ্ছিল্য করবো তা ঠিক না আর কি, কাউকে তাচ্ছিল্য করা উচিত নয়। কি ভাববো, আমরা তো যেরকম করে আসতেছি ওরকমই ভাবলো। এখন ওর মনে চেয়েছে, ওই জন্য গান করলো, এই জন্য ভাইরাস হলো। আমরা এখন গান করি না, আমরা যেভাবে করি সেভাবে করে যাচ্ছি, আমাদের আর মন কি চাবে না মানে উনি তো মানে অভিনব, ওনারও বিক্রি হতো না, তো গান করে একটা হঠাৎ আমরা ওই কি করবো, গান করে সবাই পারে না গান করে। সবাই ওর মন চেয়েছে, গান করেছে, এখন আপনারা কোনো কি অভিনব চিন্তা করেছেন? আমরা চিন্তা মানে ওই চিন্তা, আমাদের এক চিন্তা এখন ওই বাদাম নিয়েই চিন্তা, বাদাম বিক্রি হলে আমাদের চিন্তা, এটাই, না হলে চিন্তা এই। এবারে রক্তদানের আয়োজন করলো জলপাইগুড়ি যুব তৃণমূল। রবিবার জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে 18 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এই শিবিরটি উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি। জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসকরা এই শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে যুব তৃণমূল কংগ্রেসের সদস্য চিরঞ্জিত সরকার জানিয়েছেন। রবিবাসরীয় সকালে প্রাক প্রাথমিক ভর্তির লটারি প্রক্রিয়া সুসম্পন্ন হল জলপাইগুড়ির সদর গার্লস প্রাথমিক স্কুলে। ভর্তির লটারি প্রক্রিয়ায় হাজির রইলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। অভিভাবকদের উপস্থিতিতে এদিন লটারি প্রক্রিয়া চলে। জানা গেছে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক আসন রয়েছে 100টি। এদিকে ফর্ম জমা পড়েছিল 504টি। এদিন লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারিত হয় খুদে পড়ুয়াদের পড়বার জন্য। প্রধান শিক্ষক অরূপ দে বলেন, আগামী 22 থেকে 24শে ডিসেম্বর ভর্তির প্রক্রিয়া চলবে। শিশু ব্যতি রেখে অভিভাবকেরা ভর্তি করাতে আসবেন। সরকারি নির্দেশিকা ও কোভিড প্রটোকল মেনেই সব কাজ হচ্ছে বলে দাবি অরূপ বাবুর। আমাদের আজকে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তির জন্য লটারি করা হচ্ছে, কারণ অনেক আবেদন জমা পড়েছে 504টা, তা আমাদের মাত্র আসন রয়েছে 100টা। সেই জন্য আমরা আজকে সরকারি নির্দেশ অনুসারে এই লটারি প্রক্রিয়া করছি এবং এখানে অভিভাবিকাবৃন্দরা উপস্থিত আছেন এবং তাদের সম্মুখে আমাদের এই লটারিটা হবে এবং যারা নির্বাচিত হবে তারা আগামী 22 থেকে 24 তারিখ বিদ্যালয়ে এসে ভর্তি হয়ে যাবে। কোনো ছাত্রীরা আসবে না, শুধুমাত্র ওই এসে ভর্তি হবে। পুরোটাই কোভিড প্রোটোকল মেনে আমাদের এই লটারি প্রক্রিয়াটা করা হচ্ছে। ভালুকের আতঙ্ক সমস্ত ডুয়ার্স জুড়ে। কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে ভালুক আসছে তা নিয়ে চিন্তিত বন দপ্তর থেকে পরিবেশবিদ সকলেই। 24শে নভেম্বর থেকে ভালুকের আতঙ্ক এখন সারা ডুয়ার্সে।
মালবাজার মহকুমার মেটেলি চা বাগানে ভালুকের আক্রমণে এক যুবকের নিহত হওয়ার পর থেকেই এই আতঙ্কের রেশ এখন চারদিকে। ইতিমধ্যে মালবাজার, নাগরাকাটা ও আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি থেকে 3টি ভালুককে ঘুমপাড়ানি গুলি দ্বারা বেহুঁশ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু সমতল নয়, পাহাড়ি এলাকাতেও ভালুকের আতঙ্ক দেখা দেওয়ায় সাধারণ মানুষের সাথে বন দপ্তর চিন্তিত। কালিম্পং জেলার গরুবাথান ব্লকে মিশন হিল এলাকায় ভালুকের হানা হয়েছে বলে দাবি স্থানীয় মানুষদের। এভাবে ভালুক জঙ্গল থেকে লোকালয়ে চলে আসায় মানুষের মনে আতঙ্ক বেড়েছে। লোয়ার হিমালয়ান রেঞ্জ এলাকায় বসবাসকারী ব্ল্যাক ভালুকের সমতলে আগমনের কারণ কি, কোথা থেকে কেন সমতলে বাস করতে চায় ভালুক, তা এখনও বন দপ্তরের অজানা। এই ভালুকের আক্রমণে মেটেলি চা বাগানে এক যুবকের মৃত্যু হয়েছে, আবার সেই ভালুককে পিটিয়ে মেরেছে উত্তেজিত জনতা। মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, ভালুক এভাবে সমতলে বা জঙ্গল থেকে লোকালয়ে আসা খুব কম দেখেছেন তিনি। এই ব্যাপারে আমাদের আরও ডিপলি চিন্তা করতে হবে। জনগণের দাবি, অবিলম্বে ভালুকের আক্রমণ থেকে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এই ব্যাপারে মালবাজারের পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র বলেন, 2টি কারণে ভালুক জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। প্রথমত, পাহাড়ি এলাকায় মাইনিং হচ্ছে, জঙ্গল এলাকায় পাথর ভাঙার মেশিন বসছে, পার্শ্ববর্তী ভুটান এলাকায় প্রতিনিয়ত মাইনিংয়ের বিকট শব্দ ভালুকসহ বন্যজন্তুদের সমস্যায় ফেলছে। দ্বিতীয়ত, পাহাড়ি এলাকায় ভালুকের খাবারের সমস্যা বেড়েছে। এবছর পাহাড়ি এলাকায় সেরকম কমলা লেবু হয়নি, সেই কারণে জঙ্গল এলাকায় মধুও কম হয়েছে। আর ভালুকের প্রিয় খাদ্য মধু, কিন্তু পর্যাপ্ত মধু জঙ্গলে না থাকায় খাবারের খোঁজে পাহাড়ের ভালুক সমতলে আসছে। তার ঘেরা বন দপ্তরের রেঞ্জার কুনাল বর্মন বলেন, এই প্রথম সমতলে চলে আসছে ভালুক, সেই জন্য আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখছি। এই ব্যাপারে আমরা সাধারণ মানুষকেও সচেতন করছি। যে এখন তো অ্যাকচুয়ালি শীত ঘুমের মানে এখন অ্যাকচুয়ালি শীতকাল, কিন্তু দেখা যাচ্ছে এই শীত ঘুমের সময়টা ডুয়ার্সে চলে আসছে তারা। প্রথমত যা মনে হয় একটা ওদের খাদ্যর তো একটা বিষয় থাকবেই থাকবে, কারণ কি খাদ্যের একটা অভাব হলে পরে বা ওদের যেটা প্রিয় খাদ্য মধু, সেই মধুর জন্য হতে পারে। কারণ কি এবার কিন্তু পাহাড়ে যে মধুগুলো তারা পেতো সেটা একটু ফলন কম, তার কারণ একটাই যে কমলা লেবু এবার কম হয়েছে। এবার কমলা লেবুর ফুলের সাথে কিন্তু মধুর একটা সম্পর্ক, কমলা লেবু কম মানে ফুলও কম ফুটেছে এবং মধুও কম, তো তার জন্য হয়তো মধুর অভাবেই তারা নিচে নেমে গেছে। অথবা যেটা ম্যান ক্রিয়েট, সেটা হচ্ছে আমাদের নানা রকম পাহাড়ে কিন্তু ব্লাস্টিং হচ্ছে এবং রাস্তার জন্য সিকিমের রাস্তাই হোক বা রংপুর রেল লাইনই হোক, নানা রকম কারণে কিন্তু এই ভাল্লুক হয়তো কোনো কারণে তাদের থাকার অসুবিধা, সেই গুহা হয়তো নেই এবং তার জন্যই হয়তো নিচে ডুয়ার্সের দিকে চলে আসছে তারা। अभी ये तो हम लोग कंफर्म नहीं बोल सकते, लेकिन थोड़ा सा कोई डिस्टर्बेंस हो सकता है, या तो हो सकता है कि भालू कोई कारण से नीचे आ रहा है या कोई डिस्टर्बेंस हुआ है, या तो हो सकता है कि भालू का कोई मतलब जो मौसम का बदलाव हो रहा है उसी कारण भालू नीचे आ रहा है। खाने का तो कोई प्रॉब्लम नहीं? खाने का तो अभी उसके लिए तो एक रिसर्च ही करना पड़ेगा कि उस एरिया का भी भालू थोड़ा बहुत नीचे आ रहा है, लेकिन वहाँ भी ऐसा खाने का कम तो इस समय में नहीं होता है। इससे पहले कि ऐसा हुआ इधर? इससे पहले तो मुझे ऐसा तो कोई खबर नहीं है। মানে বলতে চাইছি যে আমরা অ্যাকচুয়ালি তো এই সমস্ত এরিয়াতে তো ভালুকের দেখা মিলতো না, তো আমরা এরপরে বিভিন্ন জায়গায় আমাদের ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে, আমাদের স্পোর আছে, তারপরে আদার্স চালসা রেঞ্জ এরিয়া রয়েছে, তো সবাই একসঙ্গে আমরা কোঅর্ডিনেট করে চেষ্টা করছি যাতে আর কোনো এরকম কিছু রিপোর্টিং হলে আমরা সেটাকে তাড়াতাড়ি করে রেস্কিউ করতে পারি। সাধারণ মানুষ কি বার্তা দেবেন? সাধারণ মানুষের আতঙ্কিত না হতে এবং ভালুক যদি দেখা হয় সাথে যেন সামনাসামনি গিয়ে ফটো তুলতে যেন একদম পুরোপুরি বারণ করে দিতে চাই। অজানা জন্তুর আগমনে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গুয়াঝাড়ের সাহেব বাড়িতে। এই অজানা জন্তুটি ভালুক কিনা তা নিয়ে নিশ্চিত নয় বন দপ্তর। শনিবার দুপুর থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় সাহেববাড়ি এলাকায় এক অজানা জন্তুর আনাগোনা দেখা দিয়েছিল, যা নাকি ভালুক এমনটাই মনে করেছেন স্থানীয় লোকজন। যদিও বন দপ্তর পুরো বিষয়টি নিয়ে সেই অজানা পশু বা জন্তুটি ভালুক কিনা তা সঠিকভাবে বলতে পারছে না। রাতেও পরিবেশ প্রেমী থেকে বন দপ্তরের কর্মীরা এখানে উপস্থিত ছিলেন, যদিও কোনো ভালুকের হদিশ পাওয়া যায়নি। আজ সকাল পর্যন্ত এলাকায় কিছুটা হলেও আতঙ্ক থাকলেও দেখা মেলেনি ভালুক কিংবা সেই অজানা জন্তুটির। পরিবেশ কর্মী স্বরূপ বন্দ্যোপাধ্যায় বলছি, এখানে কখন আসলেন, কি কেন আসলেন, কি? দেখুন, আমরা একটা খবর পেয়েছি যে ওই 1:30-2টোর পরে ওই সময় স্থানীয় মানুষ
তারা একটি ভালুক জাতীয় প্রাণী কিংবা একটি বন্য প্রাণী দেখেছেন, এবং এরা যেভাবে বর্ণনা দিচ্ছেন তাতে এনারা বলছেন এটা ভালুক হতে পারে। তো সঙ্গে সঙ্গে এনারা খবর দেন বন দপ্তরকে, বিভিন্ন পরিবেশ কর্মীরা ছুটে আসে, বন দপ্তরের কর্মীরা ছুটে আসে, আমরাও খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তরকে জানাই, এবং পরবর্তীকালে আমরা নিজেরা এখানে এসেছি। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে এই ডেঙ্গু বাজার এলাকায় আমাদের একটা টহলদারি চলছে, আমরা পরিবেশ কর্মীরা একটা টহলদারি এলাকার মানুষের সহযোগিতায় করছি। তো কালকেও আমাদের টহলদারি ছিল 20 নম্বর, 19 নম্বর, 18 নম্বর সেকশন। এবার এখানেও আজকেও আমরা খবর পেয়ে এখানে এসেছি। এখানে কাজল মণ্ডল যিনি দেখেছেন, বা এই ছোট্ট ছেলেটি কী নাম, সুদীপ্ত সরকার, এরা যেটা দেখেছেন সেই বয়ানটা শুনলাম। আমরা বন দপ্তরকেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, বন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা জানিয়েছি। সুতরাং আমার মনে হয় ব্যাপারটা নিয়ে আমাদের আরেকটু নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমরা এই স্পট থেকে আবার আমরা ডেঙ্গু বাজারের 18 বা 19-20 নম্বর যে সেকশনটা আছে সেই 20 নম্বর সেকশন আবার আমরা যাব। ওখানেও আমরা স্থানীয় মানুষ যারা গার্ডস আছেন ডেঙ্গু বাজারে তাদেরকে নিয়ে একটা টহলদারির ব্যবস্থা হয়েছে, সেখানে আজকে আমরা করব। এটা বেশ কয়েকদিন যাবত এই এলাকায় আমরা করছি, আজকেও করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি যে এটি ভালুক বা এটি অন্য কোনো বন্য প্রাণী, ততক্ষণ পর্যন্ত এলাকার মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা রাত বিরাতে হঠাৎ করে বাইরে বেরোবেন না, আর একদম ভোরবেলায় বাইরে বেরোবেন না, একটু আলো ফুটুক তারপর বেরোন, একটু সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকুন। এই বার্তা আমরা কিন্তু আজকে এই রাতের বেলা এসে এই স্থানীয় মানুষদের কাছে দিচ্ছি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ওয়েলকাম টু জেট ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার, সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে। আসন্ন ক্রিসমাস উদযাপন উপলক্ষে আলোর মালায় সাজছে শহর জলপাইগুড়ি। 25শে ডিসেম্বরকে সামনে রেখে আস্তে আস্তে সাজছে জলপাইগুড়ি শহর। আর মাত্র 4 থেকে 5 দিন বাকি যিশুর জন্মদিনের। তাই সেই দিনটিকে সামনে রেখে আলোর মালায় সেজে উঠছে শহরের বিভিন্ন জায়গা। জলপাইগুড়ি শহরের ভিআইপি রোড ডিএম অফিস সংলগ্ন রাস্তায় লাগানো হয়েছে রকমারি লাইটিং। প্রাক বড়দিনের ক্যারল অনুষ্ঠান শুরু হলো জলপাইগুড়ির বিভিন্ন চার্চে। প্রভু যিশুর জন্মের বার্তা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেই এই ক্যারল অনুষ্ঠান করে থাকেন জলপাইগুড়ির 8 নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকার ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ। এছাড়াও ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানও করেন শহরের বিভিন্ন চার্চ কর্তৃপক্ষ। এই প্রাক বড়দিন চলবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। নাচ গানের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রভু যিশুর জন্মের বার্তা প্রচারের মাধ্যমে এই অনুষ্ঠান করে থাকেন। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পর্বে ছাত্রভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হলো রবিবার। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, মোট 303 জনের ভর্তির জন্য আবেদনপত্র জমা পড়েছিল। লটারির মাধ্যমে 100 জনকে বেছে নেওয়া হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি নির্দিষ্ট নিয়ম মেনেই হয় বলে জানিয়েছেন তিনি। সকালেও আমি সদর বালিকা বিদ্যালয়ের প্রাথমিক যেটা আছে সুনীতিবালা সেটাই ছিলাম, এবং এখন ফণীন্দ্রদেবে আছি। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে লটারি হচ্ছে। এখন তো আর অ্যাডমিশন টেস্টের মাধ্যমে অ্যাডমিশন হয়, এখন লটারির মাধ্যমে অ্যাডমিশন হয়, এবং সেই লটারি হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের মতো একটা অত্যন্ত ঐতিহ্যশালী ইনস্টিটিউশন, যেখানে প্রচুর গার্জিয়ানদের রাশ থাকে তার ছাত্রছাত্রী তাদের ছাত্রকে ভর্তি করবার জন্য, এবং সেখানে 303 জন অ্যাপ্লিকেট করেছে, এবং এখানে 100 জনকে অ্যাডমিশন নেওয়া হবে। এবং তার মধ্যে জেনারেল কাস্ট আছে, এসসি আছে, এসটি আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড আছে, হ্যাঁ, এই সমস্ত রয়েছে, এবং সেই অনুযায়ী লটারি করা হচ্ছে। অভিভাবকরাও লটারিতে পার্টিসিপেট করছেন, শিক্ষকরা তাদেরকে গাইড করছেন। এবং এখানে আমাদের মিস্টার মিঠুন দাস এসেছেন, যিনি এসআই অফ স্কুল প্রাইমারি এডুকেশন। আমি এসেছি ভাইস চেয়ারম্যান হিসাবে, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছে যেহেতু আজকে। কারণ পৌরসভার সাথে প্রাথমিক স্কুলগুলো আঙ্গাঙ্গিকভাবে যুক্ত, কারণ প্রাথমিক প্রাইমারি স্কুলগুলো মানে একদিকে যেমন শিক্ষা দপ্তর গাইড করে, আরেকদিকে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে ওয়ার্ড এডুকেশন কমিটি, যেটা ওয়ার্ড লেভেল এডুকেশন কমিটি, যেটা মিউনিসিপ্যালিটি থেকে তৈরি হয়। তা
এটা তো প্রেপের জন্য প্রাক প্রাথমিক যেটা বলে প্রাক প্রাথমিক ভর্তি হচ্ছে। আর এখন তো মানে সবটাই ভার্চুয়ালি হচ্ছে, কারণ এখনও তো বাচ্চারা ভ্যাকসিনেটেড হয়নি, আর এটা তো একদমই ছোটো বাচ্চা। তাই এদের এবং এফডিআই স্কুল এবং ভালো স্কুল যেগুলো সরকারি গার্লস, গভর্নমেন্ট গার্লস, এফডিআই, জেলা, সেন্ট্রাল, এইসব স্কুলগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু রেগুলার অনলাইন ক্লাসও বাচ্চাদের করায়। এটা কিন্তু একটা খুব ভালো ভালো লক্ষণ। এবং গার্জিয়ানদের আমি আরেকটা জিনিস বললাম যে আপনারা এই আসবেন, বাড়ি যাবেন, আপনারা কিন্তু কোভিড প্রোটোকলটা মানবেন, নাহলে আপনার শিশুটা কিন্তু আপনার ধরে আক্রান্ত হতে পারে, কারণ করোনা কিন্তু যায়নি, উল্টো ওমিক্রন আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা তো উপযুক্ত কাগজপত্র থাকবার পরেও জমি থেকে সারের গাড়ি থানায় নিয়ে এলো পুলিশ। খবরে প্রকাশ, রাহুত বাগানের নিজস্ব জমিতে আলু চাষের জন্য সার নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। রবিবার কোতোয়ালি থানা চত্বরে দাঁড়িয়েই একরাশ অভিযোগ করেন খোদ পুলিশের বিরুদ্ধে তিনি। এই প্রসঙ্গে আলু চাষি নির্মল শর্মা বলেন, জমিতে 10 জন মজুরকে লাগানো হয়েছে কাজে, কিন্তু পুলিশ সারের গাড়ি থানায় নিয়ে এলো। কাগজপত্র খতিয়ে দেখে অবশ্য পুলিশ এদিনই এই গাড়ি ছেড়ে দেয়। নির্মল শর্মা, রাহুত বাগানে বাড়ি। প্রথমে চালানটা আনা সারের গাড়ি জমিতে নিয়ে যাচ্ছিল, তো চালানটা দোকান বন্ধ ছিল, চালানটা আনতে পারিনি। ও ফোন করছে, ড্রাইভার ফোন করছে, তখনই আমি চালানটা নিয়ে আসছি, স্যারকে দেখালাম, বলে যে আগে দেখাস নেই কেন, এই হচ্ছে ব্যাপার। সারের গাড়িটা আমার রাহুত বাগান থেকেই সারের গাড়িটা আসছে, জমিতে চলে আসছে, জমির থেকে সারের গাড়িটা ব্যাক করে আবার থানাতে নিয়ে আসছে। সব কিছু ওকে, কি বলছে, কাগজও ওকে। তখন বলতে যে 15 দিন পরে গাড়ি ছাড়বে। আলুটা আমার লেবার বসে আছে মাঠে 10টা, সব কিছু রেডি। এখন সারটা পড়বে, জমিতে চাষ হবে, কাল পরশুর থেকে গাড়া শুরু হবে। লেট হচ্ছে না আমার, সময় তো চলে যাচ্ছে, তাও ছাড়ছে না। ক্ষতি মানে 10-12 বিঘা, বুঝতেই পারছেন আলু। এখন বলছে মোটামুটি কেস করবে। কিসের জন্য কেস করবে আমি নিজেও বলতে পারছি না। সব কিছু ওকে থাকার পরেও কেস করবে, ছাড়বে না। তো ইলিগাল কাজ হচ্ছে না স্যাররা, পুলিশ স্যাররা। আমরা সরকারের কাছে আবেদন করব, কি করব, এটা যেটা আমাদের প্রাপ্য সেটা আমাদের দিয়ে দিলেই হয়। এটা তো আমার লিগ্যাল কাজ, লিগ্যাল কাজ না। আমি পয়সা দিয়ে সার কিনছি, সব আধার লিঙ্ক করা আছে। আধার লিঙ্ক করার পরেও গাড়ি ছাড়ছে না। জমিতে সারটা পৌঁছে গেছে, ওখানে খালি করবে, ওই সারটা ব্যাক করে নিয়ে চলে আসছে। ঘটনা হচ্ছিল কি, মানে সার সকালবেলা আগে 18 তারিখে গাড়ি, মানে সারের একটা জমির হিসাব হয়তো যে জমিতে এত সার লাগবে, তো ওই হিসাবে একটা কাগজে মনে করো যে স্লিপ করে লেবারকে দেওয়া হয়েছে যে লেবার সকালবেলা গাড়িটা লোড করবে। এবার ওই সময় মানে সকালবেলা গাড়ি মানে দোকান খুলতে দেরি হয়েছে, তো আমি গাড়িটা নিয়ে বেরোচ্ছি, সারের চালানটা কিন্তু করাই আছে বাড়িতে, ভুল করে চালানটা নিয়ে যায়নি। এবার চালানটা নিয়ে যায়নি দেখে জমিতে গাড়িটা ঢোকানো হয়ে গেছে, জমির থেকে গাড়িটা উঠায় নিয়ে চলে আসছে পুলিশ, বলে সারের চালান না দেখাতে পারলে গাড়ি নিয়ে চলে যাবো। তারপর এখন আনছি, এখন কাগজ দেওয়ার পরেও গাড়ি ছাড়ছে না। এখন বলছে যে কেস করবে, ওই কাগজ ছিল না বলে। কিন্তু আমি কাগজ দেখাচ্ছি, তারপরেও বলে যে এটা হবে না। এরকম করলে পরে কীভাবে জনগণ কীভাবে আর ভালো থাকবে? জনগণকে এক্সট্রা করে প্রেশার দিচ্ছে, পুলিশ প্রশাসন দিচ্ছে। পুলিশ প্রশাসন জনগণের ভালোর জানো, কিন্তু ওরাই আরও খারাপ করতেছে। আমাদের যে এখন এই যে লসটা হবে, এটা কে দিবে আমাদের? এখন বলছে 15 দিন পরে গাড়িটা ছাড়বে, তো 15 দিনে আমার আলুটা লাগানো হবে কিভাবে? তাহলে আমি ওটা আলুটা লাগাতে পারবো না। এখন কত প্রায় 5-6 লক্ষ টাকা খরচা হবে, মানে ক্ষতি হবে। এখন কলকাতা পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে জলপাইগুড়িতে পথ অবরোধ কর্মসূচি পালন করল জলপাইগুড়ি বিজেপি নেতৃত্ব। কলকাতা পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ জানিয়ে রাজ্য জুড়ে বিজেপির পথ অবরোধের সাথে অবরোধ কর্মসূচি পালিত হল জলপাইগুড়িতেও। রবিবার বিজেপি জেলা নেতৃত্বের উপস্থিতিতে শহরের ডিবিসি রোড, কদমতলা এলাকায় বিক্ষোভ মিছিলে সামিল হলেন বিজেপি নেতৃত্ব। এদিন দুপুরে কদমতলা মোড়ে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পুলিশের হস্তক্ষেপে অবশেষে পথ অবরোধ তুলে নেন বিজেপি নেতৃত্ব। দেখুন, বিষয়টা হচ্ছে আজকে কেএমসি অর্থাৎ কলকাতা কর্পোরেশনের যে ভোট, সেই ভোটে তৃণমূলের সন্ত্রাস, তার বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে সোচ্চার হয়েছি। আমরা আগেই বলেছিলাম, আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন, যদি কেএমসিতে যদি নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া না হয়, তাহলে আমরা রাজ্য জুড়ে আন্দোলনে নামব। তারই ফলস্বরূপ যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, যারা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছে, মানুষের মৌলিক অধিকার প্রয়োগ করতে যারা বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে। আজকে আমাদের এই জলপাইগুড়ি প্রাণকেন্দ্র কদমতলায় আমরা সেখানে পথ অবরোধ কর্মসূচি করেছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। যদি আগামী দিন
যদি এটা বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামব। আগামী 19 অথবা 20 জানুয়ারি জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির ঐতিহাসিক সম্মেলন। আগামী 19 অথবা 20 জানুয়ারি জলপাইগুড়িতে ঐতিহাসিক তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির সম্মেলন হতে চলেছে জানালেন জলপাইগুড়ি তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির জেলা সভাপতি দুলাল দেবনাথ। রবিবার এ নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল 2 নম্বর ঘুমটির তৃণমূল কংগ্রেস অফিসে। দুলালবাবু বলেন, এই সম্মেলনে বেচারাম মান্না ও পূর্ণেন্দু বসু উপস্থিত থাকবেন। জলপাইগুড়িতে ঐতিহাসিক সম্মেলন হতে চলেছে সেটি বলে দাবি তার। কেন্দ্রীয় সরকার রাসায়নিক সার নিয়ে যে বঞ্চনা করছে রাজ্যের সাথে বলে আগামীতে তা নিয়ে ব্যাপক প্রচার গড়ে তোলা হবে সংগঠনের পক্ষ থেকে জানিয়েছেন দুলালবাবু। আগামীতে সার নিয়ে যাতে কালোবাজারি না হয় সেই ব্যাপারেও সংগঠনের লক্ষ্য থাকবে। সর্বোপরি কৃষি নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ আগামী সম্মেলনে করা হবে। ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন ব্লকে ব্লকে যাতে তৈরি করা হয় তা নিয়ে ব্যাপক প্রচার করা হবে কিষাণ ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে বলে জানিয়েছেন তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি দুলাল দেবনাথ। কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস এই বার্তা দিতে চাইছে যে মামাটি মানুষের সরকারের নেত্রী, কৃষক দরদী নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য যে সমস্ত কর্মসূচি নিয়েছেন, বিশেষ করে ন্যায্য মূল্যে ধান কেনা, এটার ব্যাপক প্রচার করে ফরেদের কাছ থেকে কৃষকদেরকে রক্ষা করা জন্য নজরদারি করা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের কৃষি ঋণ দিচ্ছে না, বঞ্চনা করা হচ্ছে, ন্যাশনাল ব্যাঙ্কগুলো বিশেষ করে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক দিচ্ছে বা অন্য ব্যাঙ্কগুলো অন্য সংস্থাগুলো দিচ্ছে, সে ব্যাপারেও ব্যাপক প্রচার করা এবং ফার্মার্স প্রডিউসার যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনটা ব্লকে ব্লকে করা। কলকাতা পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে পথ অবরোধ কর্মসূচি পালন করল কোচবিহার জেলা বিজেপি। কলকাতা পৌর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কোচবিহার শহরের মরাপড়া চৌপথি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কোচবিহার জেলা বিজেপি। রবিবার এই বিক্ষোভে সামিল হন জেলা বিজেপি নেতৃত্ব। পথ অবরোধে সামিল হন তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি মালতী রাভা রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। শাসক দল যে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে, সাধারণ ভোটাররা বুথ কেন্দ্রে পৌঁছতে পারছে না। আমরা দেখেছি একটা অবধি 38% ভোট পড়েছে। এতেই বোঝা যাচ্ছে যে মানুষ ভোট দিতে যেতে পারছে না। কলকাতার পৌর নির্বাচনে সন্ত্রাস হচ্ছে। আমরা এই যে মানুষ গণতান্ত্রিক অধিকার তাদের প্রয়োগ করতে পারছে না, আমরা যে অবাধ ছাপ্পা ভোট হচ্ছে, ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছে, সাধারণ ভোটাররা বুথ কেন্দ্রে পৌঁছতে পারছে না, আমাদের বিজেপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বুথ কেন্দ্রে পৌঁছতে পারছে না। এর প্রতিবাদে আজকে আমরা পথ অবরোধে সামিল হয়েছি। বিদ্যুতের লাইনে কাজ করবার সময় প্রায় 15-20 ফিট ওপর থেকে ছিটকে পড়লেন 2 বিদ্যুৎ কর্মী। বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পোল থেকে ছিটকে নিচে পড়লেন 2 জন বিদ্যুৎ কর্মী অমিত রায় ও দুর্গা বাড়া। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের জলপাইগুড়িতে রেফার করা হয়। রবিবার বেলা 11টা থেকে 12টা নাগাদ মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘাসমারির বস্তিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হলেন এই 2 বিদ্যুৎ কর্মী। আহত 2 বিদ্যুৎ কর্মীরা 15-20 ফুট উঁচু ইলেকট্রিক পোল থেকে ছিটকে মাটিতে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শুল্কাপাড়া নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। এলাকার বাসিন্দা নূর ইসলাম বলেন, শনিবার থেকে এই এলাকায় বিদ্যুৎ ছিল না। এই রবিবার বিদ্যুৎ দপ্তরের 2 কর্মী বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিল। আচমকায় বিদ্যুৎ এলে পরে কাজ করতে করতে হঠাৎ 2 জন ওপর থেকে ছিটকে নিচে এসে পড়ে। আমি এই এলাকার বাসিন্দা মোহাম্মদ নুর ইসলাম। আমি এখানে আসি একটা জমি নাপানাপির ব্যাপারে আসছিলাম, এখানে বসে আছি, পাশে বাড়ি আমার। দেখছি লাইন খারাপ হয়েছে, লাইন ডিপার্টমেন্ট থেকে লোক আসলো। আসার পরে 2 জন স্টাফ উপরে উঠলো, কি তাতুর কি ঠিক করবে না করবে। মুহূর্তের মধ্যে দেখা গেল সেখানে মানে পুরো শর্ট খেয়ে নিচে পড়ে গেল 2 জন, মানে মরার মতো অবস্থা। আমরা তড়িঘড়ি সেই 2 জনকে গাড়ি মানে উঠায় গাড়িতে করে দিলাম, গাড়িতে নিয়ে গেল। বাস এখন কি পর্যায়ে আছে আমরা বলতে পারবো না, পরবর্তীতে বোঝা যাবে কি হচ্ছে। সারা বিশ্বের পাশাপাশি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমাদের দেশেও। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগমন ঘটছে একাধিক আইনজীবীদের।
ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পাশাপাশি হাইকোর্ট কর্তৃপক্ষ সমগ্র সার্কিট বেঞ্চ এলাকা ধারাবাহিকভাবে স্যানিটাইজ করার উদ্যোগ গ্রহণ করেছে। সার্কিট বেঞ্চের কোর্ট কিপার শ্রী অনিল কুমার রায় জানিয়েছেন যে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির সহায়তায় এই রবিবার সার্কিট বেঞ্চও সমগ্র ভবন ও কোর্ট রুমের পাশাপাশি আশপাশের সমগ্র এলাকা জীবাণুমুক্ত করার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে ও আগামী বেশ কিছু সপ্তাহ এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। ডেটা প্যাকের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ জলপাইগুড়িতে। অল ইন্ডিয়া ডিএসও ডিওয়াইও ছাত্র ও যুব সংগঠনের আন্দোলন শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি প্রভাত মোড়ে অনুষ্ঠিত হল। সংগঠনের দাবি, হঠাৎই বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিগুলো ডেটা প্যাকের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি করছে। এর ফলে ছাত্রছাত্রীদের অনলাইন পড়াশুনো করতে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই অবিলম্বে এই ডেটা প্যাকের মূল্য কমাতে হবে। আমরা আজকে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এবং যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে মোবাইলের ডাটা প্যাক সহ রিচার্জের যে অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে, সমস্ত কোম্পানিগুলো 20 থেকে 25% চার্জ বৃদ্ধি করেছে। এয়ারটেল বলুন, রিলায়েন্স বলুন, ভোডাফোন বলুন, সমস্ত কোম্পানিগুলো ব্যাপক হারে ডাটা প্যাক সহ রিচার্জের যে মূল্য বৃদ্ধি ঘটিয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের পক্ষ থেকে আজকে বিক্ষোভের কর্মসূচি নিয়েছি। আমরা ট্রায়ের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে তারা যাতে এই ডাটা প্যাক সহ মোবাইল রিচার্জের ক্ষেত্রে তারা যাতে দামটাকে নিয়ন্ত্রণ করে, এই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন চলছে প্রভাত মোড়ে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 69%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। নিজস্ব ভাষার হরফ না থাকায় অন্যান্য ভাষার হরফে নিজেদের সংস্কৃতি ও গল্প কথা লিপিবদ্ধ করে সংরক্ষণের জন্য টোটো জনজাতির সদস্যদের পরামর্শ দিলেন দলিত সাহিত্য একাডেমির সদস্য বিজয়চন্দ্র বর্মন। প্রভু যিশুর জন্মদিনের প্রাক্কালে আলোয় সাজছে শহর, ক্যারলে মুখরিত চার্চ এলাকা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।